হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে ক্লাস 10-এর পরিমিতির গোলক চ্যাপ্টারটি সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 12-র 2 দাগ থেকে সলিউশন শুরু করব। যারা এখনও অবধি ফার্স্ট ক্লাসটি দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নিও। তাহলে তোমাদের এই গোলক চ্যাপ্টারের সমস্ত বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক খুব সহজেই সলভ করতে পারবে। ওকে, তো চলো এবার আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা কি আছে। দেখো কি বলছে, 2 দাগ। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। সেই ক্ষেত্রে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। আচ্ছা, কোয়েশ্চেনটা চলো সবার আগে ভালোভাবে বুঝে নিই। দেখো, আমরা এখানে কি তৈরি করছি? একটা চামড়ার বল। আচ্ছা, সেটা একটা ফুটবল হতে পারে, তাই তো? কারণ গোলকের একটা উদাহরণ হলো ফুটবল, তো আমরা এখানে ধরে নিচ্ছি একটা ফুটবল, তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু এখানে আমরা চামড়ার বলটা লেখা আছে, আমরা করার সময় চামড়া বলই লিখবো, বাট বোঝার সুবিধার্থে আমি বলছি একটা ফুটবল ধরে নিলাম। তাহলে এই ফুটবলের প্রতি বর্গ সেমি তৈরি করতে নাকি 17.50 টাকা খরচা হয়েছে। আচ্ছা, এবার বলো একটা ফুটবল তৈরি করতে কতটা পরিমাণ চামড়ার প্রয়োজন? এটা কি? এটা হলো সেই ফুটবলটার সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো? কারণ আমরা একটা যখন ফুটবল তৈরি করছি সেটাতে সমগ্রতল মানে কি? ফুটবলের যে অংশটা আমরা ছুঁতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তাই তো? এই সমগ্রতলের ক্ষেত্রফলটাই হচ্ছে ওই ফুটবলটা তৈরি করতে কতটা চামড়ার প্রয়োজন হয় সেটুকুই, তাই তো? তো এখানে দেখো বলে দিয়েছে চামড়ার বল তৈরি করতে এত টাকা প্রতি বর্গ সেমিতে খরচা হচ্ছে। এবার আমরা একটা ফুটবল তৈরি করতে যতটা চামড়ার প্রয়োজন হয় সেটা যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা এখানে কাজে লাগাতে হবে। ঠিক আছে? তাহলে সবার আগে, আচ্ছা তার আগে একটা কথা বলি। দেখো আমাদের এখানে কি বার করতে বলেছে? ব্যাসের দৈর্ঘ্য, তাই তো? এবার গোলকের ব্যাস বার করতে গেলে তার আগে আমাকে ব্যাসার্ধ জানতে হবে। তো সবার আগে আমরা ব্যাসার্ধ বার করব, তারপরে সেখান থেকে আমরা খুব সহজেই ব্যাস বার করতে পারবো। তাহলে ধরি ব্যাসার্ধ সমান সমান আর সেমি। দেখো এখানে একক আছে সেন্টিমিটারে, ঠিক আছে? আচ্ছা, এবং কি বললাম আমি, যে চামড়ার বল তৈরি করতে কতটা চামড়ার প্রয়োজন, এটা কি? এটা আসলে হচ্ছে সেই যে বলটা তার সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো? তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফল কার? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। ঠিক আছে, এত বর্গ সেমি। কারণ ক্ষেত্রফলের সূত্রে আমরা বর্গ লিখি, বর্গ সেমি এককের আগে। আচ্ছা, যেখানে আরটা কি? আর হলো সেই গোলকের ব্যাসার্ধ। এইবার দেখো এইখানে যে ডেটাটা লেখা আছে, প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা, অর্থাৎ 17.50 টাকা আমাদের খরচা হয়েছে। এই ডেটাটাকে আমরা কীভাবে কাজে লাগাবো সেটাকে আমরা একটা রাফলি তোমাদের আগে বুঝিয়ে নিই ঐকিক নিয়মের সাহায্যে। দেখো এখানে বলেছে প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা খরচা হচ্ছে, অর্থাৎ প্রতি বর্গ সেমি মানে 1 বর্গ সেমি, তাই তো? তাহলে 1 বর্গ সেমিতে খরচ হচ্ছে কত টাকা? 17.50 টাকা, তাই তো? তাহলে টোটাল আমার ফুটবল যদি তৈরি করতে হয়, তাহলে মানে কি সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ টোটাল কতটা চামড়া লাগছে সেটুকুর জন্য কত টাকা খরচা হচ্ছে সেটা বার করতে হবে, তাই তো? কারণ 1 বর্গ সেমিতে এতটা, কিন্তু টোটাল ফুটবলটা কতটা, সেইটা কতটা চামড়া লাগছে সেটার জন্য কত টাকা খরচা হচ্ছে সেটাকে আমরা বার করলে হয়ে যাবে। তাহলে দেখো সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4πr², অর্থাৎ 1 বর্গ সেমির জন্য যদি এত টাকা খরচা হয়, টোটাল ফুটবলে যতটা চামড়া আছে তার জন্য কতটা খরচা হবে? 4πr² বর্গ সেমির জন্য খরচ হবে 4πr² ইন্টু 17.50 টাকা। তাহলে ওই যে ফুটবল, সেই ফুটবলের 1 বর্গ সেমি তৈরি করতে নাকি 17 টাকা 50 পয়সা লাগছে। সেই ক্ষেত্রে পুরো ফুটবলটা তৈরি করতে, অর্থাৎ যতটা চামড়া আমার লাগছে সেই পুরো চামড়াটুকুর দাম কত পড়ছে? 4πr² গুণ 17.50 টাকা। ওকে, এইবার দেখো এটা তো আমরা বার করলাম। এইবার এরা বলে দিয়েছে এই দরে, মানে অর্থাৎ প্রতি বর্গ সেমিতে যদি 17.50 টাকা খরচা হয়, তাহলে পুরো বলটা তৈরি করতে নাকি 431.20 টাকা খরচ হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখলাম? যে বলটা তৈরি করতে, অর্থাৎ পুরো চামড়াটার দাম কত পড়ছে? যে 4πr² ইন্টু 17.50 টাকা। আবার এরা বলছে পুরো বলটা তৈরি করতে 431.20 টাকা, তাই তো? তাহলে অবশ্যই এখান থেকে বলতে পারি এই দামটা আর এই দামটা সমান, তাই তো? কারণ দেখো প্রতি বর্গ সেমিতে আমি এই দামটাকেই কাজে লাগিয়েছি। প্রতি বর্গ সেমিতে এত টাকা হলে টোটাল কত টাকা লাগছে, আবার ওরা বলছে টোটাল এত টাকা খরচা হচ্ছে, তাহলে অবশ্যই এই দামটা আর এই দামটা সমান। তো এইবার আমরা প্রশ্নানুসারে এইটা সমান সমান এইটা লিখব। এইবার কথা হচ্ছে, আচ্ছা আমি কি পরীক্ষায় এই পোর্শনটুকু করতে হবে? না,
এইটাকে বোঝানোর জন্য এইটুকু বোঝানোর জন্য আমি এটা তোমাদের লেখে দেখালাম, কিন্তু এটা পুরোপুরি রাফে, হ্যাঁ, তোমাদের কিন্তু পরীক্ষা এটা করতে হবে না। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমি এইটুকু এবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমার কি আছে দেওয়া প্রশ্নানুসারে, দেখো প্রতি বর্গ সেমিতে খরচ হচ্ছে 17 টাকা 50 পয়সা, অর্থাৎ 17.50। এবার টোটাল কত বর্গ সেমি আমার ম্যাটেরিয়াল লাগছে, 4πr², তাহলে এত গুণ 4πr² সমান সমান, এবার এইটাই হচ্ছে টোটাল দাম বেরিয়ে গেল বলটার, যে কত টাকা খরচ হয়েছে। আবার দেখো এরা বলছে এত টাকা খরচ হয়েছে, তাহলে এটা সমান সমান ওইটা হবে। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। এই পয়েন্টটুকু বোঝানোর জন্যই আমি কিন্তু ওই ঐকিক নিয়মের সাহায্যে তোমাদের আগে লিখে দেখালাম। তোমাদের ডাইরেক্ট এই লাইনে আসতে হবে। আশা করি এর পিছনে কনসেপ্টটা তোমরা এখন বুঝতে পেরেছো যে এইটা সমান সমান এটা কেন। এইবার শুধুমাত্র আর এর মান এখানে বার করতে হবে, তারপরে সেখান থেকে আমরা ব্যাস বার করব। তো চলো আর এর মান বার করা যাক। আচ্ছা 17.50, এটা এখানে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, আর এখানে কি 4πr²। 4 লেখো, পায়ের মান কত 22/7। আমি বলেছিলাম যদি পায়ের মান না দেওয়া থাকে সেই ক্ষেত্রে পাইকে আমরা সবসময় 22/7 ধরে নেব, যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে সেই মানটা আমরা বসাবো। সমান সমান কত 431.20/17.50। এবার দেখো উপরেও পয়েন্ট আছে নিচেও পয়েন্ট আছে। আচ্ছা পয়েন্টের জন্যে উঠে গিয়ে নিচে কত আসবে 100, কারণ দশমিকের পরে দুটো সংখ্যা একই হবে, এখানেও উঠে গিয়ে উপরে 100 আসবে। 100 কেটে গেল, এখানে একটা শূন্য আছে কেটে গেল, ঠিক আছে। আর এই দিকে যেগুলো আছে সেগুলোকে নেক্সট লাইনে আমি ওই দিকে নিয়ে যাব। তাহলে কি হবে দেখো, নেক্সট লাইনে এখানে শুধু r²কে আমি রেখে দিলাম। কি পড়ে থাকে দেখো এখানে 4312। আচ্ছা নিচে কত 175 থাকলো। এইবার এইখানে যে 7 নিচে আছে ওদিকে গিয়ে উপরে চলে যাবে, গুণ 7। এদিকে 22 উপরে আছে, 4 উপরে আছে, তাহলে এদিকে আসলে নিচে চলে আসবে, গুণ 4, তাই তো 22 গুণ 4। এইবার এই ক্যালকুলেশন আমার করতে হবে। তবে নেক্সট লাইন আমি এখানে করছি, ঠিক আছে। তাহলে r² সমান সমান আমি সেম লাইন আরেকবার লিখে নিচ্ছি। কত আছে 4312 গুণ 7/175 গুণ 22 গুণ 4, ঠিক আছে। তো এইবার এখানে এদের কাটাকুটি করতে হবে। তাহলে 7 দিয়ে যদি কাটি 7 25 175, যদি তুমি এখানে 4 দিয়ে কাটো 4 1 4, ওকে 3 নামলো, তার জন্য শূন্য নিতে হবে, 4 7 28, আর তারপরে 4 8 3 নামলো, আবার 4 8 32, ওকে। তাহলে 4 দিয়ে কাটলে 1078 আসছে। এইবার এখানে তুমি আবার এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 11 দুগুণে 22, 2 দিয়ে কাটো 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 11 দিয়ে কাটো 4 11 44, 9 11 99। অর্থাৎ এখান থেকে আমি কি পাচ্ছি, r² মান পাচ্ছি 49/25। আচ্ছা 49/25, 49 কার বর্গ 7-এর বর্গ, আর 25 5-এর বর্গ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 7²/5², তাই তো। তাহলে নেক্সট লাইনে দেখো এখান থেকে r² সমান সমান কত 7/5 তার হোল স্কোয়ার, কারণ দুজনের মাথায় স্কোয়ার আছে। এটা কি সূচকের চ্যাপ্টারের নিয়ম, কি নিয়ম, যে a²/b², এটাকে আমি লিখতে পারি কি a/b তার হোল স্কোয়ার, যেহেতু দুজনের মাথায় সেম পাওয়ার আছে। তাহলে এই ক্ষেত্রে দুদিকে স্কোয়ার আছে, তো এটা উঠে গিয়ে কী হবে আলটিমেট r সমান সমান 7/5। তোমরা এটাকে নেক্সট লাইনে এভাবেও করতে পারতে যে r² সমান সমান 49/25, সেখান থেকে r সমান সমান √, এদিকে বর্গ আছে ওদিক গেলে বর্গমূল হয়ে যাবে 49/25, সেখান থেকেও সেই একইভাবে 7/5ই তোমরা পেতে, ঠিক আছে। তো এখান থেকে আর এর মান পেলাম 7/5। এবার আমরা কি পেলাম, অ্যাকচুয়ালি ব্যাসার্ধ পেয়েছি কত 7/5, কিন্তু আমাদের কি বার করতে বলেছে ব্যাস, তাই তো। তাহলে ব্যাস কত হবে, ব্যাস 2r, তাই তো। এবার 2 × r কত 7/5, এবার 7-এর সাথে 2 গুণ করলে 14/5, এই এত সেমি, এটাই তোমাদের উত্তর। কিন্তু কিছু ক্ষেত্রে এটাকে দশমিকেই সবসময় কনভার্ট করে দেওয়া ভালো, 14/5 রাখলেও হবে। তোমরা এটাকে দশমিক আকারে যদি লেখো তাহলে কি অ্যান্সার হবে 2.8 এত সেমি। তাহলে আমাকে কি বার করতে বলেছিল ব্যাসের দৈর্ঘ্য, তো ব্যাসের দৈর্ঘ্যের অ্যান্সার হবে 2.8 এত সেন্টিমিটার, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনের সলিউশনটা, তো তোমরা এটা নোট ডাউন করে নাও, ওকে। আচ্ছা এইখানে যে ফর্মুলাটা আমি ইউজ করেছি সেটা লিখেছি, এটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে না। এইখানে ক্যালকুলেশনটা আরেকটা অর প্রসেস, কোথার থেকে অর প্রসেস দেখো, এত দূর যখন লিখেছো তারপরে এই যে আমি এদিকেও স্কোয়ার নিয়েছি এদিকেও স্কোয়ার নিলাম, দুদিকে স্কোয়ার ছিল তাই উঠিয়ে দিয়েছি, তোমরা ওইভাবে না করে এভাবেও করতে পারতে, ওকে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তারপরে শেষে আমাদের ব্যাস বার করতে হবে, কারণ এটা বেরিয়েছে কি আমার ব্যাসার্ধ, এই যে আর সমান সমান 7/5, এটা বেরিয়েছে কি, এটা হলো ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই হলো সলিউশন, তোমরা এটা নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন 3 দাগ কি বলছে দেখো, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করি। আচ্ছা, তোমাদের স্কুলে যখন স্পোর্টস হয় তখন তোমরা নিশ্চয়ই একটা খেলা দেখেছো যে একটা লোহার বল নেওয়া হয়, নিয়ে এরকম কানের পাশে নিয়ে ছোড়া হয় এবং কে কত দূরে ছুটতে পারে, তাই তো? তো এই যে খেলা, এটাকেই বলা হয় শর্টপুট খেলা। এবারে এই খেলাতে যে বলটি ব্যবহার করা হয় সেটা দেখবে লোহার বল, এবং ওটা পুরোপুরি সলিড, ওর ভিতরে কোনো ফাঁপা নেই। এবার বলছে ওই যে বলটা তৈরি করা হচ্ছে সেই বলটা মানে ব্যবহার করা হয়, সরি তৈরি না, যে বলটা ব্যবহার করা হয় সেই বলটিতে কত পরিমাণ লোহা আছে হিসাব করি, যদি সেই ক্ষেত্রে যে বলটি আমার দেওয়া আছে তার ব্যাসের দৈর্ঘ্য নাকি 7 সেমি। অর্থাৎ যে বল আমাদের দেওয়া আছে তার যদি ব্যাসের দৈর্ঘ্য 7 হয়, সেই ক্ষেত্রে ওই বলটিতে কত পরিমাণ লোহা আছে আমাদের সেটা বার করতে হবে। আচ্ছা, এবার আমি বলেছিলাম কোনো গোলকের মধ্যে কত পরিমাণ পদার্থ আছে, অর্থাৎ কতটা বস্তু তার ভিতরে আছে, অর্থাৎ কত পরিমাণ জিনিস দিয়ে সেই বস্তুটা তৈরি, অর্থাৎ সেই গোলকটা তৈরি, সেটি হচ্ছে সেই বস্তুর আয়তন। অর্থাৎ ধরো কোনো একটা সলিড বস্তু, যেমন এখানে লোহার বল, এই লোহার বলে কত পরিমাণ লোহা আছে এটা বার করা মানেই ওই বলের আয়তন বার করা। একইভাবে যদি কোনো ফাঁপা কোনো গোলক থাকতো, যেমন ধরো ফুটবল, তাহলে তার মধ্যে কত পরিমাণ বাতাস আছে সেটি হচ্ছে তার আয়তন। কারণ দেখো, ফুটবলের মধ্যে যখন বাতাস না থাকে তখন ফুটবল কিন্তু গোলক অবস্থায় থাকে না, অর্থাৎ সেই গোলকাকার যে শেপ তার, সেটা তার থাকে না। তাই হাওয়া যখন ভরা হয় বাতাস, তখনই কিন্তু ফুটবলটা একটা আকার ধারণ করে এবং সেই আকারটাই হলো গোলকাকার। তো সেই ক্ষেত্রে ওই ফুটবলের মধ্যে কতটা বাতাস আছে সেটি হলো তার আয়তন। ঠিক একইভাবে এই যে লোহার বল, তার মধ্যে কত পরিমাণ লোহা আছে সেটি বার করা মানে ওই যে লোহার বল তার আয়তন বার করা। ঠিক আছে, তো এক কথায় এরা এখানে আয়তন বার করতে বলেছে। আরেকটা ওয়ে যেটা বোঝার জন্য যে এটা আয়তন বার করতে বলেছে, দেখো আয়তনে এককে সবসময় ঘন আসে, কারণ আয়তন যখন বার করছি সেটা একটা 3D কনসেপ্ট আসছে, অর্থাৎ 3 ডাইমেনশনাল কনসেপ্ট। ওকে, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বর্গ দেখব, আর আয়তনের ক্ষেত্রে ঘন দেখব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আয়তন বার করতে হবে। তো কি দেওয়া আছে আমার, যে গোলক অর্থাৎ যে বল তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, এবার আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, যেখানে আর কি, আর হচ্ছে সেই গোলকের ব্যাসার্ধ, তাই তো, গোলকের ব্যাসার্ধ। তাহলে দেখো এখানে শুধুমাত্র আমি যদি আর এর মান জানি তাহলে কিন্তু এখান থেকে বাকি মানটুকু আমরা বার করতে পারবো, কারণ এখানে কত ঘনসেমি লোহা আছে সেটা বার করা মানে ওই বলের আয়তন বার করা। ঠিক আছে, তাহলে এখানে ব্যাসার্ধ জানতে হবে। তো ব্যাসার্ধ কি, এখানে ব্যাস দেওয়া আছে আমাদের। এবার ব্যাসার্ধ সমান সমান কি, ব্যাস/2, তাই তো। ব্যাস কত দেওয়া আছে, 7/2 এত সেন্টিমিটার, তাই তো। একক কিসে আছে, ঘন সেমি, সেন্টিমিটার আছে, এ দেখো 7 সেমি। তাহলে এইবার এই আর এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে নেক্সট লাইন কী হবে, 4/3, পায়ের মান কত, 22/7, আর এখানে আর কিউব অর্থাৎ 7/2 তার কিউব। আচ্ছা, এইবার এই কিউবটাকে পরের লাইনে ভেঙে লিখবো। দেখো 4/3 গুণ 22/7 গুণ কিউব মানে সেই সংখ্যা কতবার গুণ, 3বার গুণ, অর্থাৎ 7/2 গুণ 7/2 গুণ 7/2। ওকে, তাহলে এবার কাটাকুটি করো। দেখো একটা 7 কেটে গেল, 2 দিয়ে যদি কাটা হয় 2 2 4, 2 দিয়ে কাটা হলে 2 1 2 কেটে গেল। এই 2 দিয়ে যদি কাটো, 2 দিয়ে 11 2 22। তাহলে কি পড়ে থাকলো, উপরে দুটো 7 আর 11, আর নিচে কত, 3। তাহলে 7 গুণ 7 করলে কত হয়, 49 গুণ 11/3। এবার 11 দিয়ে 49কে গুণ করো, কত আসে, 9, 9 4 13, 3 হাতে 1, 3 আর 1 4। দেখো এই যদি 11 দিয়ে গুণ করো, 9 11 99, তাই তো, 9 বসলো, হাতে 9 থাকলো, 9 দিয়ে এবার তারপরে তোমার 11 দিয়ে 4 11 44, 44-এর সাথে 9 যদি যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে, আচ্ছা এখানে আমি একটু মনে ভুল লিখে দিয়েছি, কত হবে, এখানে 9, 9 4 13, 3 হাতে 1, 4 আছে, 4 1 5। ওকে, ওখানে 4 না 5 হবে। ঠিক আছে, তো এই হলো। এবার 3 দিয়ে ভাগ করলে যা আনসার হবে সেটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। তো 3 দিয়ে ভাগ করো, 3 1 3, কত, 2 নামলো, 3 7 21, তাই তো, 2 নামলো, 3 9 27, 2/3। আচ্ছা, যারা এইভাবে ভাগ করতে পারবে না সবসময় রাফে ক্যালকুলেশন করবে। আমি এখানে সুবিধার জন্য মুখে মুখে করে দিতে পারছি, আমি সহজে করে দিতে পারবো, তাই তোমরা যারা পারছো না তারা করে নেবে। এই দেখো গুণ করো, খুব ইজি গুণ, বেশিক্ষণ সময়ও লাগবে না।
দেখো 9, 9 আর 4 13, 3 হাতে 1, 4 একে 5 হলো। আর ওইটা যদি ভাগ করতে হয় একে 3 দিয়ে ভাগ করো, 3 1 3, 2 নামলো, 3 নামলো, 3 7 21, 2 নামলো, 9 নামলো, 3 9 27, তাও কত 2 থাকছে, তাহলে কত এই 2 থাকলে সেটা পূর্ণ আকারে লেখে, অর্থাৎ কত হবে 179, তাই তো 179 পূর্ণ 2/3। এটা তোমরা রাফে করে নিতে পারবে, বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে এত আমার কত এত ঘন সেমি, অর্থাৎ এত ঘন সেমি লোহা আমার প্রয়োজন বা আছে ওই বলের মধ্যে, যে ক্ষেত্রে ওই বলের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। কিসের দৈর্ঘ্য? ব্যাসের দৈর্ঘ্য। ঠিক আছে, যদি ব্যাসার্ধ থাকতো তাহলে ডাইরেক্ট মান বসিয়ে দিতে পারতাম, যেহেতু ব্যাস আছে তাই ব্যাসার্ধ বার করে নিয়ে তারপরে এখানে মান বসাতে হবে। তো এর অ্যান্সার আসলো এইটা। ওকে, তো এটা নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন 4 দাগ কি বলছে দেখো, বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার নির্ণয় করি। আচ্ছা, এখানে কি বলেছে? নিরেট গোলক, তো আমরা এখানে একটা লোহার বল কনসিডার করতে পারি, আর বলেছে তার ব্যাস কত 28 সেন্টিমিটার। আচ্ছা দেখো, এইখানে আমি একটা নিরেট গোলক অর্থাৎ একটা লোহার বল নিয়ে নিলাম এবং এর ব্যাস কত 28 সেন্টিমিটার। এবার বলছে এইটাকে জলের মধ্যে নিমজ্জিত করতে হবে। তো আমি একটা পাত্র নিয়ে নিলাম এবং তার মধ্যে জল ভরে নিলাম পুরোপুরি। ঠিক আছে, এটা একটা পাত্র। এবার বলছে কি এই বলটা এর মধ্যে দিতে। এবার এই বলটা যখন আমি এর মধ্যে দেব, তখন দেখো যখনই বলটা দিচ্ছি কিছু পরিমাণ জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এই যে জল বেরোচ্ছে সেটা কতটা। এবার দেখো, যখন আমি বলটা দিচ্ছি তখন বলটা এই ভিতরে ঢুকে গেল, নিলে এই পাত্রে আগে কি ছিল? সম্পূর্ণ জায়গাটায় জল ছিল। এখন কি হলো, যখন বলটা আমি পাত্রের মধ্যে দিলাম তখন ওই বলটা কিছুটা জলের জায়গা নিয়ে নিয়েছে, তাই তো? তাই জন্যই তো বলটা ওখানে থাকতে পারছে। আর বল যেহেতু জলের জায়গা নিয়ে নিয়েছে, তাই কিছুটা পরিমাণ জল, যতটা জায়গা এই বলটা নিয়েছে ততটা পরিমাণ জলই বেরিয়ে গেছে, তাই তো? তাহলে প্রশ্ন হচ্ছে সেই জলটা কতটা। তো সেই জলটা কতটা আর কিছুই না, এই বল যতটা জায়গা নিয়েছে। এবার বল কতটা জায়গা নিয়েছে সেটা কি করে বার করব? দেখো, একটা বল কতটা জায়গা নিতে পারে, ওই বল যতটা বড় অর্থাৎ তার যে শেপ, অর্থাৎ তার মধ্যে কতটা পরিমাণ লোহা আছে সেটুকুই বলতে পারে। অর্থাৎ আমার যদি বলটা খুব ছোট হয় তাহলে তার পরিমাণে অল্প পরিমাণ লোহা আছে, ঠিক ততটাই পরিমাণ জল বেরোবে। যদি বলটা বড় হয় তাহলে তাতে বেশি পরিমাণ লোহা আছে, তাহলে জল অনেক বেশি বেরোবে। তাহলে এখান থেকে বলতে পারছি বলের যা আয়তন, বল যে লোহার বল অর্থাৎ যে নিরেট গোলকের যা আয়তন অর্থাৎ তার মধ্যে কতটা পরিমাণ লোহা আছে, তাই তো, সেইটাই হচ্ছে জলের যতটা পরিমাণ জল বেরোবে তার সমান। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি নিরেট গোলকের আয়তন সমান সমান কতটা পরিমাণ জল অপসারিত হচ্ছে সেইটা আয়তন, অর্থাৎ জলের আয়তন কতটা যেটা অপসারিত হচ্ছে, তাই তো? তো এখানে লেখো অপসারিত জলের আয়তন, অপসারিত জলের আয়তন। পুরো কোশ্চেনটাতে এইটুকুই কিন্তু মেন বোঝার জিনিস। তাহলে কি বললাম, যখনই আমি একটা বল সেই জলের পাত্রের মধ্যে দিচ্ছি তখন বলটা তো ওই জলের কিছুটা পরিমাণ জলের জায়গা নিয়ে নিচ্ছে। এবার কতটা জায়গা নিচ্ছে? যতটা ওই বলের আয়তন, আর সে অর্থাৎ ওই জলের আয়তন মানে যে বলটা লোহার বল তার যা আয়তন আর যে যতটা জল বেরোচ্ছে তার আয়তন সমান। ওকে, তাই জল যেটা বেরিয়ে যাচ্ছে সেটার আয়তন মানে যে অপসারিত জলের আয়তন বার করা মানেই হচ্ছে সেই নিরেট গোলকের আয়তন বার করা। অর্থাৎ অপসারিত জলের এখানে আয়তন না লিখে তোমরা এখানে পরিমাণও লিখতে পারো। ঠিক আছে, পরিমাণ। আচ্ছা, এবার তাহলে আমরা শুধুমাত্র নিরেট গোলক তার আয়তন বার করতে পারলে হয়ে গেল। এবার আয়তনের সূত্র আমরা একটু আগে দেখে আসলাম, কত 4/3 পাই আর কিউব, তাই তো? আচ্ছা, এখানে মান বসাতে হবে। এবার দেখো আমার এখানে আর লাগবে, আর অর্থাৎ কি ব্যাসার্ধ গোলকের। এরা কি দিয়েছে? ব্যাস। তাহলে ব্যাস যদি দেওয়া থাকে ব্যাসার্ধ বার করার নিয়ম কি? ব্যাসার্ধ সমান সমান কি ব্যাস/2, অর্থাৎ আর সমান সমান কত হবে 28/2 অর্থাৎ 14 সেমি, তাই তো? এটাই তো। তাহলে এই তো এতদূর লিখলে এরপরে লিখতে হবে নেক্সট লাইন যে ব্যাসার্ধ, আমি এখানে লিখে দিয়েছি, তো তোমরা যারা লিখে করছো একেবারে এখানে লিখে নাও, ব্যাসার্ধ আর সমান সমান 28/2 সমান সমান 14 সেন্টিমিটার। এত অবধি গেল। এইবার এখানে লিখতে হবে নেক্সট পরের লাইনে আয়তন। কার আয়তন? গোলকের, নিরেট গোলক যেটা দেওয়া আছে, নিরেট গোলকের আয়তন। এটা পরপর মানে নিচে এখান থেকে লিখে নেবে, আমি জাস্ট জায়গা নেই বলে এখানে লিখে দিলাম। তো নিরেট গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। এবার মান বসাবো, তাহলে
4/3, পায়ের মান কত 22/7, আর এর মান কত বেরোলো 14, তাই 14 তার কিউব। এবার কোনোটার কিউব মানে সেই সংখ্যা কতবার গুণ 3 বার গুণ, তাহলে এখান থেকে লিখতে পারি 4/3 22/7 14 গুণ 14 গুণ 14। এইবার দেখো 7 দিয়ে যদি কাটি 7 2 যা 14, 2 দিয়ে, তাই তো। আর এখানে মোটামুটি কিছু আর কাটবে না। তো এইবার উপরে গুণ করতে হবে, তাহলে এখানে 14 গুণ 14 আছে, তাহলে 14 স্কোয়ার হয় 196, ঠিক আছে। অর্থাৎ 14 গুণ 14 করলে 196 আসে, তোমরা নিজেরা চেক করে দেখতে পারো। আর কি আছে 22 আছে, 2 আছে আর 4 আছে, এগুলো এক এক করে গুণ করি। 4 দুগুণে 8 আছে, তাহলে 196 গুণ 8, এগুলো আমি রাফে তোমরা করবে। আর সাথে কত 22 গুণ করতে হবে, গুণ 22, আর নিচে 3, ঠিক আছে। তাহলে এখানে নেক্সট লাইন কি হবে, নেক্সট লাইন এখানে আমি এখানে লিখছি 4/4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14 গুণ 14 করলে কত আসে 196/3। এইবার এখানে এগুলোকে গুণ করতে হবে, গুণ করো এক এক করে। যে এখানে 196 আছে, গুণ 8 যদি করা হয়, 8 দিয়ে 6 8 48, 8 হাতে 4, 8 নং 72, আর 4 কত হয় 76, 6 হাতে 7, 8 একে 8 আর সাথে 15, তাই তো। তাহলে 1568 আসলো। এবার এই 1568 সাথে আমার কত গুণ করতে হবে 22, তাহলে 22 গুণ করো, 2 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে 1, 5 দুগুণে 10, আর 1 11, 1 হাতে 1, 2 1 2 আর 1 3, আবার 2 দিয়ে গুণ করতে হবে, তবে সেম ডিজিটে আসবে, তাহলে 6 3 1 3, তাই তো। এবার এখান থেকে এর হিসাব করো। আশা করি বোর্ডের এই পোর্শনটুকু ভিজিবল, যদি কেউ না দেখতে পারো তোমরা নিজেদের মতো গুণ আশা করি করতে পারবে। তো এর আলটিমেট আসছে, ক্যালকুলেশন করে আমি এখানে উপরে লিখে দিচ্ছি, কত আসছে 69443, অর্থাৎ এই নাম্বারটা আসছে আলটিমেট গুণ করে। যারা এখানে দেখতে পাচ্ছ না, আমি জানি না এটা ভিজিবল হচ্ছে কিনা এই পোর্শনটুকু, তো আলটিমেট গুণ করে এদের উপরে আসছে কত 34496/3। এবার একে ভাগ করলেই হয়ে যাবে, ভাগ করো। ভাগটা আমি কোথায় করব, আচ্ছা এই ভার্সনটাই করে দিচ্ছি। তো কোন নাম্বারটাকে ভাগ করতে হবে 34496 ভাগ 3, 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 4 নামলো 3 একে 3, 1 4 3 4 12, 2 নামলো 9, 3 নং 27, 2 নামলো 6, 3 8 24, তারপরও 2 থাকলো। তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 11498 পূর্ণ 2/3, এত কি ঘন সেমি। অর্থাৎ কতটা পরিমাণ জল বেরিয়েছে, যতটা পরিমাণ লোহার বলের আয়তন। ওকে, তো এটার যে পরিমাণ অ্যান্সার কী হবে, যে কতটা পরিমাণ জল অপসারিত হচ্ছে 11,498 পূর্ণ 2/3, এত ঘন সেমি জল অপসারিত হচ্ছে। ওকে, তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছি সলিউশনটা, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব এবং এই চ্যাপ্টারের বাকি আর যে কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়েও এক এক করে ডিসকাস করব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।